শুরু করতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। বাংলাদেশ এবং ভারত সীমান্ত উত্তেজনা হয়ে উঠছে, অত্যন্ত খুবই গরম। বাংলাদেশ সীমান্ত ত্রিপুরা এবং বাংলাদেশ সীমান্তে 2 জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। এর ফলে বাংলাদেশের পশ্চিমবঙ্গে শুভেন্দ্র অধিকারী বলেছে, বাংলাদেশের অনুপ্রবেশকারী ভারতে যারা প্রবেশ করছে তাদেরকে পুশ করা হবে। তারপরে ওইদিকে আসাম বলছে, আসামের মধ্যে 75% বাংলাদেশের অনুপ্রবেশকারী সবাইকে বাংলাদেশে পুশ করা হবে। তাহলে এর ফলে বাংলাদেশের কি একটা পরিস্থিতি সৃষ্টি হবে। সাথে যারা মায়ানমারের লোক ভারতে প্রবেশ করেছিল তাদেরকেও বাংলাদেশে প্রবেশ করানো হবে। তারপরে কি হবে? মরার ফে খারার গা। বাংলাদেশের এখন এমনি খুবই একটা শোচনীয় অবস্থা যাইতেছে, তারপরে যদি এতগুলো লোক আবার বাংলাদেশের ভিতরে প্রবেশ করে তারপরে কি পরিস্থিতি হবে একবার চিন্তা করে দেখুন। তারপর আবার বলতেছে তারা যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিবে। এই কাঁটাতারের বেড়া তো শুধু বেড়া নয়, এই কাঁটাতারের বেড়া মানে ব্যবসা বাণিজ্য সব কিছু স্থগিত করা হবে। তাহলে যেগুলা অলরেডি চুক্তি হয়ে আছে এগুলো হয়তো ধীরে ধীরে আস্তে আস্তে এই বন্ধ হয়ে আসবে। ফলে দুনো দেশ ক্ষতিগ্রস্ত হবে। দেখুন, বাংলাদেশের আওয়ামী লীগ শাসন আমলে আমেরিকাকে নাকে দড়ি দিয়ে ঘুরাইছে শেখ হাসিনা। চায়নাকেও নাকে দড়ি দিয়ে ঘুরাইছে শেখ হাসিনা। ইন্ডিয়াকেও কৌশলীভাবে তার হাতের মুঠোয় ছিল। যার যে জায়গায় লাগে সে জায়গায় ব্যবহার করে বাংলাদেশের স্বার্থ হাসিল করেছে। বিএনপিও বর্তমানে যদি এই পথ অবলম্বন করত আমাদের জন্য ভালো হতো, বাংলাদেশের জন্য ভালো হতো। দেখুন, চীনের দিকে বাংলাদেশ এখন ঝুঁকে যাচ্ছে। তার ফলে আমেরিকা এবং ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত এবং রাগান্বিত। তারা এটাকে মেনে নিতে পারে নাই। এবং যদি চায়নাকে কাজ দেওক সমস্যা নাই, হাসিনা তো চায়নাকে দেওয়া কাজ করাইছে, কিন্তু কৌশলীভাবে করানো উচিত ছিল। একইভাবে একদিকে ঝুঁকে যাওয়া মানে, এবং আমরা আছি বর্তমানে ইন্ডিয়ার পেটের ভিতরে। এই পেটের ভিতরে থাইকা আমরা এ ধরনের উস্কানিমূলক কথাবার্তা, এদিকে হাসনাত আবদুল্লাহ কইল কি যে বাংলাদেশকে এই ভারতের মুসলিমদের উপর অত্যাচার করলে আমরাও ছেড়ে দেব না। তো ছেড়ে দেব না পরের দিনেই 2 জন বাংলাদেশি ত্রিপুরা সীমান্তে গুলি করে হত্যা করা হলো। তাহলে এই যে উস্কানি, এই উস্কানির ফলে কি হলো? সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলো। আর এই উস্কানি কথাবার্তা বলতে সহজ, শুনতেও খুব ভালো লাগে, কিন্তু এর ক্ষতিটা অত্যন্ত ভয়াবহ। তো বাংলাদেশের যারা নীতি নির্ধারকরা আছে তারা এই জিনিসগুলো একটু বিবেচনা করা উচিত। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। তাদের জন্য জরুরি, আমাদের জন্য জরুরি, দুজনের জন্য জরুরি। কারণ একজন অসুখী থাকলে আরেকজন সুখী থাকতে পারবে না। কারণ বাংলাদেশ যদি ইন্ডিয়াকে কুছায়, ইন্ডিয়াও সুখে থাকতে পারবে না, বাংলাদেশও সুখে রাখবে না। তো এইটি হচ্ছে নিয়ম। আমরা কারোর সাথে শত্রুতা না করে নেগোসিয়েশন করে চলাটাই উত্তম। আমেরিকার থেকে যে এতগুলো ভারী ভারী অস্ত্র কি খরিদ করতেছে বাংলাদেশে পায় না খাওন, বাংলাদেশে পায় না চিকিৎসা, আর বাংলাদেশে অস্ত্র কিনতে বাধ্য। তা এইসব চুক্তির ফলে বাংলাদেশের একটা ভঙ্গুর অর্থনীতির দিকে যাচ্ছে। আর এত ভারী ভারী অস্ত্র কিনে কার সঙ্গে যুদ্ধ করবে? আমেরিকার সঙ্গে, নাকি মায়ানমারের সঙ্গে, না ভারতের সঙ্গে, না কার সঙ্গে যুদ্ধ করবে? যুদ্ধ করার প্রয়োজনটা পড়ছে কেন? তাহলে এই যে বাংলাদেশের সেনাবাহিনী ওয়াকারুজ্জামান, উনি বলতেছে বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থান ভালো হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী সম্বন্ধে বাংলাদেশের মানুষের মনোভাব উন্নতি লাভ করছে। আগে সেনাবাহিনী দেখলাম না একটা সেনাবাহিনীর কাজ কি? বাংলাদেশের যে কোনো দেশের বহিরাক্রমণ থেকে রক্ষা করা। তারা একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে নাই। একটা মিসাইল, ড্রোন বা যে কোনো বিশ্বের সাথে তাল মিলিয়ে যে একটা উৎপাদন করবে সেটাও পারে নাই। তারা পারে কি?
মিষ্টি বানিয়ে বিক্রি করতে, ফার্নিচার বানিয়ে বিক্রি করতে। সেনাবাহিনী গেছে একটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান। এটা কোনো আর পেশাদার প্রতিষ্ঠান না, এটা হয়ে গেছে একটা ব্যবসা প্রতিষ্ঠান।